আমাদের নেক্সট সেন্স অর্গান হলো কর্ণ, কান। কানের সাহায্যে কী করি আমরা কোনো কিছু শুনতে পারি, তাই না? কানের মধ্যে একটি শব্দ যদি 0.1 সেকেন্ড অর্থাৎ 1/10 সেকেন্ডের বেশি থাকে তাহলে সেটিকে আমরা দুবার করে শুনতে পাবো। অর্থাৎ একটি শব্দ যদি 0.1 সেকেন্ডের বেশি থাকে তাহলে আরেকটি শব্দ সেটির সাথে কি হয়ে যায়, ওভারল্যাপিং হয়ে যায়। বোঝা গেল না? কানের মধ্যে যদি একটি শব্দ, ঠিক আছে, একটি শব্দ হলো সেটি কানের মধ্যে যদি 1/10 সেকেন্ড অর্থাৎ 0.1 সেকেন্ডের বেশি সময় ধরে থাকে তাহলে পরবর্তী শব্দটা তার সাথে ওভারল্যাপিং হয়ে যায়। ঠিক আছে, তাহলে কানের মধ্যে একটি শব্দ 1/10 অর্থাৎ 1/10 ভাগ কানের মধ্যে থাকে। ঠিক আছে, এবারে কানকে কয় ভাগে ভাগ করা যায়? কানের গঠন অনুসারে 2 ভাগে ভাগ করা যায়। একটি হলো বহিঃকর্ণ আর একটি হলো অন্তঃকর্ণ। বহিঃকর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এই যে বাইরের পোর্শন রয়েছে সেটাকে বলা হয় বহিঃকর্ণ। এটির ইংরেজি নাম হচ্ছে পিনা। ঠিক আছে, বহিঃকর্ণকে 2 ভাগে ভাগ করা যায়। বহিঃকর্ণটিকে 2 ভাগে ভাগ করা যায়। কি কি? একটি হলো হ্যালিক্স, এই উপরের পার্টকে বলা হয় হ্যালিক্স আর নিচের পার্টকে বলা হয় ল্যাবুলা। ঠিক আছে, তাহলে বহিঃকর্ণকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, হ্যালিক্স আর ল্যাবুলা। ওকে, ল্যাবুলাতে কি করা হয়? ল্যাবুলাতে মেয়েরা কান ছিদ্র করে কানের পরে। ওকে, এবারে আমাদের বহিঃকর্ণ কার্টিলেজ দ্বারা তৈরি হয়েছে। কার্টিলেজ বলতে যেটা হচ্ছে তরুণাস্থি। তরুণাস্থি বলতে যে নরম হাড় বলা হয় সেটাকে বলা হয় কার্টিলেজ। ওকে, আমাদের বহিঃকর্ণ বা পিনা কার্টিলেজ দ্বারা গঠিত। আর কানের মধ্যে, আমাদের বহিঃকর্ণের মধ্যে অনৈচ্ছিক পেশি রয়েছে। অনৈচ্ছিক পেশি হচ্ছে যেগুলো আমরা ইচ্ছা অনুসারে নাড়াতে পারি না, সেটাকে বলা হয় অনৈচ্ছিক পেশি। অর্থাৎ বহিঃকর্ণ আমাদের কার্টিলেজ এবং অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত রয়েছে। আর বহিঃকর্ণকে 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে হ্যালিক্স আর ল্যাবুলা। ল্যাবুলাতে কি হয়? আমাদের মেয়েরা কানের পরে, এখন তো অনেক ছেলেরাও কানের পরছে, তাই না? এবারে যদি আমরা কানের অন্তঃকর্ণ নিয়ে আলোচনা করি তাহলে দেখতে পাবো কানের মধ্যে যখন কোনো একটি সাউন্ড প্রবেশ করে, ঠিক আছে, সেটি কি বহিঃকর্ণের মাধ্যমে প্রবেশ করলো, কোথায় যায়? প্রথমে কর্ণকুহর, যেটাকে ইংরেজিতে বলা হয় ক্যানেল আর বাংলায় বলা হয় কর্ণকুহর। এটির মাধ্যমে সাউন্ড অর্থাৎ শব্দ প্রবেশ করে। ঠিক আছে, শব্দ প্রবেশ করার পর এটি কানের মধ্যে থাকা এয়ার ড্রাম, যেটাকে বাংলায় বলা হয় কর্ণপটহ, এয়ার ড্রামে গিয়ে আঘাত করে। এয়ার ড্রামে গিয়ে আঘাত করার পর এয়ার ড্রাম অর্থাৎ কর্ণপটহে কম্পন সৃষ্টি হয়। ঠিক আছে, অর্থাৎ কি হলো? সাউন্ড বহিঃকর্ণের মাধ্যমে কর্ণকুহরের মাধ্যমে গিয়ে আমাদের এয়ার ড্রামে অর্থাৎ কর্ণপটহে আঘাত করে। কর্ণপটহে আঘাত করার পর কি হয়? কর্ণপটহে বা এয়ার ড্রামে কম্পনের সৃষ্টি হয়। ঠিক আছে, কম্পনের সৃষ্টি হওয়ার ফলে এই যে এয়ার ড্রামে কম্পনের সৃষ্টি হলো, তো এয়ার ড্রামে কম্পনের সৃষ্টি হওয়ার পর এয়ার ড্রামে এই যে তারপরে রয়েছে আমাদের অসিকেলস। অসিকেলস বলতে বোঝায় যেখানে 3টি হাড়ের একটি সমষ্টি রয়েছে। 3টি হাড় কী কী? সেটিকে সংক্ষেপে বলা হয় MIS। অর্থাৎ MIS অর্থাৎ মেলিকাস, ইনকাস আর স্টেপিস। এই 3টি হাড় আমাদের অসিকেলস রয়েছে। স্টেপিস হলো আমাদের দেহের সবচেয়ে ছোট হাড় আর সবচেয়ে বড় হাড় হলো ফিমার। ঠিক আছে, তাহলে কি হলো? শব্দ বহিঃকর্ণের কর্ণকুহরের মাধ্যমে গিয়ে এয়ার ড্রামে কম্পনের সৃষ্টি করে। এই কম্পন এয়ার ড্রাম তখন কি করে? আমাদের অসিকেলসে আঘাত করে। এই অসিকেলে আঘাত করার পর অর্থাৎ এই যে 3টে হাড়ে আঘাত করার পর এই 3টি হাড় আরও সেই আঘাতটিকে, সেই শব্দের কম্পনটিকে আরও বাড়িয়ে দেয়। তার কারণ কি? বাড়িয়ে দেওয়ার কারণ একমাত্র হলো এই যে আমাদের ককলিয়া অর্থাৎ আমাদের শোনার সিগন্যাল সাহায্য করে হচ্ছে ককলিয়া। ঠিক আছে, এই ককলিয়া রয়েছে সম্পূর্ণ তরলের মধ্যে অবস্থান করে। ঠিক আছে, এবার একটি ফাঁকা জায়গায় যে পরিমাণ জোরের প্রয়োজন একটি শব্দকে পৌঁছানোর জন্য, যখন তরলের মধ্যে মাধ্যমে সেই আওয়াজটা যায় তখন নিশ্চয়ই একটু জোর বাড়াতে হয়, তাই না? সুতরাং এই অসিকেলস কী করে? এই যে এয়ার ড্রামে কর্ণপটে যে কম্পনের সৃষ্টি হয় সেই কম্পনটাকে বাড়িয়ে দেয়, সেটা বাড়িয়ে দিয়ে ককলিয়ায় পাঠিয়ে দেয়।
ঠিক আছে। এবার এই কোগলিয়া সেই বার্তাটিকে সিগন্যালে পরিণত করে সেটি কোথায় পাঠিয়ে দেয়? আমাদের ব্রেনের মধ্য মস্তিষ্কে, কোথায়? কার্পুরা বা টেকটামে। কার্পুরার কাজ কি বলেছিলাম? দেখা অর্থাৎ দর্শন বা শ্রবণে কাজ করে, যেটা আমি তোমাদের ব্রেন চ্যাপ্টারে পড়িয়েছি। তাহলে বুঝতে পারলে আমাদের শব্দ কি হয়? পিনার মাধ্যমে, বহিঃকর্ণের মাধ্যমে, কর্ণগুহের মাধ্যমে এয়ার ড্রামে কম্পনের সৃষ্টি করে। এয়ার ড্রাম কী করে? সেই কম্পনটাকে ওসিকেলসের মাধ্যমে, ওসিকেলস এয়ার ড্রামে কম্পনের সৃষ্টি হলো, তো সেই কম্পনটার মাধ্যমে ওসিকেলসে আরও জোর করে কম্পনের পরিমাণটা, কম্পনের তীব্রতাটা বাড়িয়ে দেয়। তার কারণ কি? কোগলিয়া তরলে রয়েছে। তো এবার তরলের মাধ্যমে সে কম্পনটা যেতে হলে নিশ্চয়ই আরও বেশি কম্পনের প্রয়োজন হয়, তাই না? সেই জন্য ওসিকেলস সেই কম্পনের পরিমাণটা বাড়িয়ে কোগলিয়াতে পাঠিয়ে দেয়। এবারে কোগলিয়া সেই কম্পনটিকে কী করে? সিগন্যালে পরিণত করে আমাদের ব্রেনে পাঠিয়ে দেয়। তার ফলে আমরা সেটি শুনতে পাই। এটি হচ্ছে আমাদের কর্ণের মেন ফাংশন। এভাবে আমাদের কাজ করে, ঠিক আছে। যদি সংক্ষেপে বোঝানো যায় তাহলে কি হয়? সাউন্ড কর্ণগুহরে প্রবেশ করলো ক্যানেলের মাধ্যমে, সেটি এয়ার ড্রামে কম্পনের সৃষ্টি করলো। এয়ার ড্রাম সেই কম্পনটিতে আমাদের যে এমআইএস রয়েছে, ওসিকেলস রয়েছে, অর্থাৎ তিনটে যে হাড় রয়েছে সেখানে আঘাত করলো। এই তিনটে হাড় বা ওসিকেলস আরও কম্পনের তীব্রতা বাড়িয়ে দিল। সেই তীব্রতাটা কোথায় গিয়ে পৌঁছালো? কোগলিয়ার মাধ্যমে। কোগলিয়াতে পৌঁছালো। কোগলিয়া তখন কি করলো? সেই সিগন্যালটা আমাদের মধ্য মস্তিষ্কের কার্পুরা বা টেকটামে পৌঁছে দিল। কার্পুরা বা টেকটাম কিসের জন্য দায়ী? আমাদের দর্শন বা শোনানোর জন্য, তাই না? এই হচ্ছে আমাদের কর্ণ বা কানের মেন ফাংশন। এবারে আমাদের অনেক সময় কি হয়? মানুষ অনেক শুনতে পায় না। তার কারণ কি? তার কারণ হলো এই কর্ণকুহরের মধ্যে, ঠিক আছে, আমাদের অনেক মোম জাতীয় কিছু পদার্থ জমে যায়। তার কারণে এটা ব্লক হয়ে যায়, ঠিক আছে। সেই জন্য এখানে শব্দ বা সাউন্ড যেতে পারে না, পৌঁছাতে পারে না। সেই জন্য কি হয়? আমাদের অনেক মানুষ অনেক সময় কম শুনতে পায়। আরেকটি কারণ হলো এই কর্ণপট বা এয়ার ড্রামের মধ্যে যদি ছিদ্র হয়ে যায় তখন অনেক মানুষ কি হয়? কম শুনতে পায়, ঠিক আছে। এরপর আরেকটা জিনিস জানা দরকার, ধরো হঠাৎ করে কোনো একটি বাজি ফাটলো অনেক জোরে, তখন কি হয়? দেখবে তখন সেই বাজির ফলে আমাদের কর্ণপট বা এয়ার ড্রামে অনেক ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতিগ্রস্ত যাতে না হয় তার জন্য ইনবিল্ট একটা সিস্টেম রয়েছে আমাদের শরীরে, ঠিক আছে। সেটি কি? যখন কোনো শব্দ, ঠিক আছে, কর্ণকুহর বা ক্যানেলের মাধ্যমে পৌঁছালো, তখন এই এয়ার ড্রামের আগে একটা দেখবে আমাদের এই ঘাড় পর্যন্ত একটা নালি বের হয়, ঠিক আছে। এই কানের থেকে আমাদের ঘাড় পর্যন্ত একটা নালি রয়েছে। সেটির কাজ কি? দেখবে হঠাৎ করে যখন কোনো বাজি ফুটলো দেখবে আমরা চমকে উঠি, কী করি? মুখ খুলে যায়, ঠিক আছে। মুখের মাধ্যমে সেই বাতাসটি সেই নালির মাধ্যমে কি হয়? কানের দিকে চলে যায়। তাহলে কি হয়? শব্দর আওয়াজটা বাইরের দিক থেকে বাজির আওয়াজ গেল, এই দিক থেকে আমাদের বাতাস কি হয়? মুখের মাধ্যমে বাতাস সেই নলের মাধ্যমে ক্যানেলের মাধ্যমে পৌঁছায়। তাহলে কি হয়? সেটা কর্ণপটয়ে এতটা পরিমাণে আঘাত হানতে পারে না। তার কারণ কি? এই দিক থেকে বাতাস যাচ্ছে তো, আর এই দিক থেকে শব্দ আসছে, দুটো এখানে এসে মিশে যায়, সেখানে শব্দের আওয়াজের পরিমাণ সেটা কমে যায়, ঠিক আছে। সেই জন্য কর্ণপটে এত ক্ষতি হয় না। এই সিস্টেম যদি না থাকতো তাহলে ম্যাক্সিমাম মানুষ আজ কম শুনতে পেত, ঠিক আছে। এর ছাড়াও এটি থাকাকালীনও অনেক সময় কি হয়? কর্ণপট ছিদ্র দেখা যায়, ঠিক আছে। এটি হলো আমাদের অন্তঃকর্ণ বা কানের মেন ফাংশন। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে নিচে আমাদের সেন্স অর্গান অর্থাৎ জ্ঞানেন্দ্রিয় নিয়ে আলোচনা করব। সেটি হলো আমাদের নাক অর্থাৎ নোজ। দেখো, নাক হচ্ছে আমাদের মেইনলি কাজ করে হচ্ছে কোনো কিছু গন্ধকে শনাক্ত করতে, ঠিক আছে। দেখো, নাক শ্বাস গ্রহণের শুধুমাত্র রাস্তা, ওকে। দেখো, তুমি যদি নাক বন্ধ করে দাও মুখের দিকেও কিন্তু বাতাস আমাদের অক্সিজেন গ্রহণ করতে পারবে, ওকে। নাকের দ্বারা শুধুমাত্র শ্বাস গ্রহণের শুধু আমাদের রাস্তা কেবল, ওকে। নাকের সাহায্যে আমরা বুঝতে পারি যে কোন রকম কি গন্ধ, ওকে। এবার দেখো, নাকের মধ্যে মেনলি হচ্ছে রোম থাকে, নাকের মধ্যে দেখবে অনেক রোম থাকে,
তাই না? এগুলির কাজ কি? দেখো, নাকের মধ্যে রোম থাকার কাজ অনেক ইম্পর্টেন্ট। তার কারণ দেখো, বাতাসের মধ্যে কি থাকে? ধূলিকণা থাকে, অনেক জীবাণু থাকে, অ্যারিসট থাকে, তাই না? সেইগুলি কী হয়, বাতাসের মধ্য দিয়ে আমাদের শরীরের ভেতরে চলে যায়। কিন্তু সেই রোম থাকার কারণে কি হয়, সেগুলি রোমের মধ্যে আটকে যায়। তার ফলে কী হয়, সেগুলো ভেতরে যেতে পারে না। ঠিক আছে, সেই জন্য নাকের মধ্যে আমাদের রোম দেখা যায়। নাকের মধ্যে রোম থাকার পরেও দেখবে কিছু ধূলিকণা বা কিছু ওই সব জিনিসগুলো, এরিসোডগুলো, ধূলিকণাগুলো, সেগুলো বাতাসের মধ্যে দিয়ে রোম ভেদ করে ভেতরে চলে যায়। ভেতরে যাওয়ার পর মিউকাস, অর্থাৎ মিউকাস কি? মিউকাস হলো আমাদের নাকের ভেতরে একটা তরল চটচটে পদার্থ। তোমার সর্দি হোক, ঠান্ডা লাগুক বা না লাগুক, আমাদের নাকের ভেতরে মিউকাস কিন্তু থাকে। এই মিউকাস কী করে, যখন এই যে আমাদের ধূলিকণা বা সব কিছু জীবাণু, ওকে, বাতাসের মধ্যে থাকা সব ধূলিকণা, অ্যারিসট যেগুলো যখন রোমকে ভেদ করে আমাদের ভেতরে যাওয়ার জন্য চেষ্টা করে, তখন কি হয়, সেগুলো রোমকে ভেদ করে মিউকাসে গিয়ে সেগুলো আটকে যায়, সেগুলো আর ভেতর দিকে যেতে পারে না। ঠিক আছে, সেই জন্য দেখবে অনেক সময় কি হয়, দেখবে নাকের মধ্যে অনেক জমা হয়ে যায়। ঠিক আছে, সেগুলো দেখবে হাত দিয়ে পরিষ্কার করা হয়, তাই না? তাহলে বুঝতে পারলে নাকের ভেতরে রোম আর মিউকাসের কাজ কি। এবার দেখো, আমরা নাকের সাহায্যে কী করি, বুঝতে পারি কোনটা হচ্ছে দুর্গন্ধ, কোনটা সুগন্ধ, তাই না? এটা আমরা শনাক্ত করতে পারি। এই শনাক্ত করতে পারি কার কারণে, কিসের জন্য? তার কারণ হচ্ছে নাকের মধ্যে আমাদের অলফ্যাক্টরি লোব পাওয়া যায়। ওকে, অলফ্যাক্টরি লোব থাকার কারণে আমাদের কি বুঝতে পারি যে এটা দুর্গন্ধ কিংবা সুগন্ধ। ঠিক আছে, আমাদের ঘ্রাণ শক্তির চেয়েও কুকুরের ঘ্রাণ শক্তি অতি তীব্র হয়। কুকুর প্রায় 10,000 আলাদা আলাদা গন্ধকে শনাক্ত করতে পারে। ওকে, অর্থাৎ যার অলফ্যাক্টরি লোব, অর্থাৎ এটি এক প্রকার অলফ্যাক্টরি লোব যার যত বেশি থাকবে, সে তত পরিমাণে গন্ধকে শনাক্ত করতে পারে, আলাদা আলাদা গন্ধকে শনাক্ত করতে পারবে। এবারে কি হয়, অনেক সময় যখন আমাদের ঠান্ডা লেগে যায়, সর্দি লেগে যায়, নাক যখন বন্ধ হয়ে যায়, তখন দেখবে আমরা কি হয়, গন্ধকে শনাক্ত করতে পারি না। তার কারণ কি? দেখো, তখন আমরা গন্ধকে শনাক্ত করতে পারি না, তার কারণ হলো এই যে অলফ্যাক্টরি লোব রয়েছে, অলফ্যাক্টরি লোবের মধ্যে মিউকাস কি হয়, মিউকাসের স্তর পড়ে যায়। ওকে, ঠান্ডা লাগার ফলে কি হয়, এই অলফ্যাক্টরি লোবে মিউকাসের স্তর পড়ে যায়। মিউকাসের স্তর পড়ে যাওয়ার ফলে কি হয়, সেই গন্ধের ঘ্রাণ সেই অলফ্যাক্টরি লোবে পৌঁছাতে পারে না। তার ফলে কি হয়, আমাদের সেই গন্ধগুলোকে শনাক্ত করতে পারেন বা গন্ধ পায় না। ওকে, হলো আমাদের নাকের সম্বন্ধে। এরপরে যে আমাদের জ্ঞানেন্দ্রিয় বা আমাদের সেন্স অর্গান নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে আমাদের চোখ। দেখো, চোখ হচ্ছে আমাদের অনেক বড় একটা টপিক। ঠিক আছে, সেটির জন্য একটা আলাদা ভিডিও তৈরি করতে হবে। এই ভিডিওতে সেটা মেকআপ করা যাবে না, অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে। ওকে, তাহলে যদি তোমাদের এই টপিকটি ভালো লেগেছে, যদি আমি বোঝাতে পেরেছি, তাহলে ভিডিওটি অনেক লাইক করো, শেয়ার করো, আর যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে।